যেদিন খবর আসবে সাইদি নাই, একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব। যেই মানুষটি হাসি মুখে অ্যাম্বুলেন্স থেকে নেমেছিলেন, তিনি কিভাবে 24 ঘন্টার মধ্যেই নিথর দেহ হয়ে বেরিয়ে এলেন? এটা কি সত্যি স্বাভাবিক মৃত্যু, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক অন্ধকার সত্য যা কেউ মুখ খুলে বলতে চায় না? 14ই আগস্ট 2023 বাংলাদেশের রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসে যোগ হলো এক শোকাবহ, বিভ্রান্তিকর এবং রহস্যময় অধ্যায়। এই দিনে পৃথিবী ত্যাগ করেন প্রখ্যাত ইসলামী পণ্ডিত ও রাজনীতিবিদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তার বুকে ব্যথা উঠলে তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হাসি মুখে তিনি অ্যাম্বুলেন্স থেকে নামেন। ডাক্তাররা বলেন হার্টে রিং পরানোর মতো কোনো জটিলতা নেই, কিন্তু এরপরও মাত্র 24 ঘন্টার মধ্যে তিনি মারা যান। তাহলে কি এটি একটি স্বাভাবিক মৃত্যু ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য? কেন তার পরিবারের সদস্যদের সাথে নিষ্ঠুর আচরণ করা হয়েছিল? কেন তাকে শেষ মুহূর্তে দেখতে দেওয়া হয়নি? আর একজন আওয়ামী কসাই ডাক্তারের নাম কেন এই মৃত্যুর সাথে জড়িয়ে গেল? সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 14ই আগস্ট বিকেলের দিকে কাশিমপুর কারাগারে বন্দী আল্লামা সাঈদী হুজুর হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত গাজীপুরের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। অ্যাম্বুলেন্স থেকে নামানোর সময় হুজুরের মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি, যেন তার কোনো শারীরিক কষ্ট নেই, বরং ঠোঁটের কোণে ফুটেছিল এক লম্বা হাসি। চোখে মুখে ছিল শান্ত ও স্বাভাবিক ভাব। উপস্থিতদের কারো কাছে মনেই হয়নি যেন তিনি কোনো গুরুতর অসুস্থতায় ভুগছেন। ডাক্তাররা প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছিলেন তার হার্টে রিং বসানোর মতো কোনো জটিলতা নেই এবং অবস্থা তুলনামূলক স্থিতিশীল। কিন্তু সেই আশ্বাস বেশি সময় টিকল না। দিন ফুরানোর আগেই রাত 8টা 40 হঠাৎ খবর আসে সাঈদী হুজুর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার এই আকম্বিক মৃত্যুর খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং উপস্থিত সবাইকে গভীরভাবে হতবাক করে তোলে। পরিস্থিতি আরও রহস্যময় করে তোলে এই বিষয়টি যে তার পরিবারের সদস্যদের কাছ থেকে চিকিৎসার পুরো বিষয়টি গোপন করে রাখা হয়। হাসপাতাল কিংবা কারা কর্তৃপক্ষ কারো কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য দিচ্ছিল না, বরং তাদের সঙ্গে ছিল শীতল ও নিষ্ঠুর আচরণ। স্বজনদের এই অসহায় অবস্থান ও তথ্যের অভাব সাঈদী হুজুরের মৃত্যু ঘিরে নানা প্রশ্ন ও সন্দেহকে আরও উস্কে দেয়, যা পরবর্তীতে জনমনে গভীর আলোড়ন তোলে। আল্লামা সাঈদীর মৃত্যুর খবর যখন আসে তার ঠিক ঘণ্টাখানেক আগে তার ছেলে মাসুদ সাঈদী একটি ফেসবুক পোস্টে যে কথাগুলো লিখেছিলেন তা এই সন্দেহের মূল কারণ হয়ে দাঁড়ায়। তিনি পোস্টে লেখেন, আল্লাহ রহম করার মালিক, আমার আব্বার শারীরিক অবস্থার অবনতির খবর পাচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসন নিষ্ঠুর আচরণ করছে। তারা আমাদেরকে কোনো তথ্য তো দিচ্ছেই না, আমাদেরকে একরকম অসহায় করে রেখেছে। তারা কিছু একটা লুকাচ্ছে আমাদের কাছ থেকে। এই পোস্টের 1 ঘন্টা পরে তার বাবার মৃত্যুর খবর আসে, যা এই সন্দেহকে আরও জোরদার করে। এর আগে মাসুম সাঈদী আরও একটি পোস্ট লিখেছিলেন, তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। যখন অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছিল তখন এক ঝলক এই পবিত্র মুখ দেখেছি। সেই ইমার্জেন্সি হয়ে সিসিইউতে নেওয়া পর্যন্ত শত চেষ্টা করেও বাবার সাথে একটু দেখা করতে পারলাম না। জানতেই পারলাম না তার মুখে তার কষ্টের কথা। এতটা নিষ্ঠুর মানুষ হয় কিভাবে? এই নিষ্ঠুরতার তুমি সাক্ষী আল্লাহ। এই কথাগুলো প্রমাণ করে আল্লামা সাঈদীর পরিবারের সাথে কেমন অমানবিক আচরণ করা হয়েছিল। এই সন্দেহ ও প্রশ্নগুলো আরও ঘনীভূত হয়ে ওঠে যখন অর্পিতা আক্তার উর্মি নামে এক তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি চাঞ্চল্যকর পোস্ট দেন, যা মুহূর্তে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তার পোস্টে তিনি দাবি করেন পিজি হাসপাতালের আওয়ামী লীগ কসাই ডাক্তার SA মোস্তফা জামান 2013 সালে শাহবাগের জনজাগরণ মঞ্চে ইমরান লাকির দলের সঙ্গে দাঁড়িয়ে সাঈদী তুই রাজাকার, সাঈদী তুই রাজাকার বলে স্লোগান দিচ্ছিল। সেই সময় তিনি কাঁধ মিলিয়েছিলেন আন্দোলনকারীদের সঙ্গে এবং প্রকাশ্যে আল্লামা সাঈদীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।
আর সেই একই ব্যক্তি মোস্তফা জামান পরবর্তীতে পিজি হাসপাতালের চিকিৎসক হিসেবে সাইদি হুজুরের চিকিৎসার দায়িত্ব নেন। কিন্তু তার চিকিৎসার ফল ছিল এমন যে যিনি হাসতে হাসতে হাসপাতালে প্রবেশ করেছিলেন, মাত্র ২৬ ঘন্টা পর তিনি নিষ্প্রাণ দেহ হয়ে বেরিয়ে এলেন। অর্পিতার এই পোস্ট যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করে। দেশ জুড়ে সাইদির সমর্থকরা ক্ষোভে ফুঁসে ওঠেন এবং এই ঘটনাকে তারা ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যা বলে আখ্যা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম, মসজিদ, মাদ্রাসা এবং রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়। সাইদি সমর্থকরা মনে করেন ব্যক্তিগত বিদ্বেষ ও রাজনৈতিক পক্ষপাতিত্ব থেকেই এই চিকিৎসা প্রক্রিয়া এমনভাবে পরিচালিত হয়েছে যাতে তার মৃত্যু নিশ্চিত হয়। এই ক্রমবর্ধমান ক্ষোভ ও প্রতিক্রিয়ার কারণে চিকিৎসক ডক্টর মোস্তফা জামান নিজেকে নিরাপত্তাহীন মনে করতে শুরু করেন। তার আশঙ্কা হয় জামায়াতে ইসলামী এবং সাইদি সমর্থিত গোষ্ঠীর কেউ তার উপর শারীরিক হামলা চালাতে পারে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অজ্ঞাত উৎস থেকে বারবার প্রাণনাশের হুমকি পেতে থাকেন। এই পরিস্থিতিতে নিজের জীবন ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি 15ই আগস্ট গভীর রাতে রাজধানীর ধানমন্ডি থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করেন। এতে তিনি স্পষ্ট করে উল্লেখ করেন বর্তমান পরিস্থিতিতে তার জীবন হুমকির মুখে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তিনি সুরক্ষা প্রত্যাশা করছেন। জিডিতে অধ্যাপক এস.এ. মোস্তফা জামান বিস্তারিতভাবে উল্লেখ করেছেন যে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় আল্লামা সাইদির চিকিৎসার জন্য গঠিত বিশেষজ্ঞ চিকিৎসক দলের একজন সদস্য ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক তার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছিল তিনি তার পেশাগত নৈতিকতা ও চিকিৎসা বিজ্ঞানের নিয়ম মেনে তা সম্পাদন করেছেন বলে দাবি করেন। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি তার ওই দায়িত্ব পালনের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব চ্যানেলে তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার চালাচ্ছে। অধ্যাপক জামানের ভাষ্য অনুযায়ী এসব অপপ্রচারে তাকে উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক প্রতিহিংসা থেকে পরিচালিত চিকিৎসক হিসাবে চিহ্নিত করা হচ্ছে, যা তার ব্যক্তিগত পেশাগত সুনামকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। শুধু তাই নয়, এসব প্রচারণার সাথে যুক্ত কিছু ব্যক্তি সরাসরি তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে তার ধারণা এই ব্যক্তিরা সংগঠিতভাবে পরিকল্পনা করে যে কোনো সময় তার বা তার পরিবারের সদস্যদের ওপর প্রাণঘাতী হামলা চালাতে পারে। জখম কিংবা শারীরিকভাবে গুরুতর ক্ষতির শিকার হওয়ার আশঙ্কাকে তিনি উড়িয়ে দিচ্ছেন না। এই কারণে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এনে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অবিলম্বে নিরাপত্তা প্রদানের জন্য অনুরোধ জানিয়েছিলেন। তার বক্তব্যে বোঝা যায় তিনি শুধু নিজের জীবনই নয়, পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তা নিয়েও গভীরভাবে উদ্বিগ্ন। এই জিডি মূলত সম্ভাব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার পূর্বাভাস ও প্রমাণ হিসাবে নথিভুক্ত করা হয়েছে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, যিনি তার মৃত্যুতে পুরো দেশে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছিলেন, তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন স্বনামধন্য বাংলাদেশি ইসলামী পণ্ডিত, বক্তা এবং রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের প্রাক্তন সংসদ সদস্যও ছিলেন। তিনি 1940 সালে বাংলাদেশের পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং তার পিতা ছিলেন ইউসুফ সাইদি। 1967 সাল থেকে তিনি ইসলাম প্রচারের কাজে নিয়োজিত হন এবং পৃথিবীর 50টিরও বেশি দেশ ভ্রমণ করে ইসলামের সুমহান বাণী পৌঁছে দিয়েছিলেন। এই সময় তিনি প্রায় মক্কা ও মদিনাতে অবস্থান করতেন। তার বক্তৃতা ছিল অত্যন্ত জনপ্রিয়, যা তাকে ধর্মপ্রাণ মানুষের কাছে এক বিশেষ স্থানে প্রতিষ্ঠিত করেছেন। 2010 সালের 29শে জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরে একই বছরের 2রা আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল। আল্লামা সাইদির হঠাৎ অপ্রত্যাশিত মৃত্যু, তার চিকিৎসা চলাকালীন পরিবারের সদস্যদের সঙ্গে কর্তৃপক্ষের অবমাননাকর ও অমানবিক আচরণ, চিকিৎসা প্রক্রিয়া, একজন অতীত থেকে বিতর্কিত চিকিৎসকের সরাসরি সম্পৃক্ততা, সব মিলিয়ে ঘটনাটিকে ঘিরে তৈরি হয়েছে এক জটিল ও গভীর রহস্য। অনেকে
অনেকের কাছে এটি কেবল একটি চিকিৎসাজনিত ঘটনা নয়, বরং রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসার ছায়ায় আচ্ছন্ন একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের সম্ভাবনা বলে মনে হয়। কিন্তু একটি প্রশ্ন আজও অমীমাংসিত, যে মানুষটি হাসি মুখে হাসপাতালে ঢুকলেন তিনি কিভাবে মাত্র একদিনেই ইতিহাস হয়ে গেলেন? এটা কি সত্যি একটি চিকিৎসাজনিত দুঃখজনক ঘটনা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এমন সত্য যা প্রকাশের আগেই কেউ তা চিরতরে চাপা দিয়ে দিল? ইতিহাস হয়তো একদিন সত্য প্রকাশ করবে, কিন্তু আজকের দিনে এই প্রশ্নগুলো এখনও আগুনের মতোই জ্বলছে। এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে অবশ্যই লাইক দিন। এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।